আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি মডেল টেস্ট 2026-এর ধারাবাহিক প্রশ্নপত্র সমাধান পর্বের তৃতীয় অংশে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ধারাবাহিক মডেল টেস্টের তৃতীয় মডেল টেস্টের প্রশ্নপত্র সমাধান করব। চলো একটু প্রশ্নপত্রটাকে দেখে নেই। প্রশ্নপত্রের কোড হলো 26MT03। ওকে, পরীক্ষা হয়েছিল 10/10/2025। ফুল মার্কস ছিল 50 আর সময় ছিল 50 মিনিট। প্রশ্নটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি যে প্রশ্নটা সমাধান করছি সেটি হলো খ সেট। ওকে, আরও 3টি সেট করা ছিল। আর সবাই অবশ্যই উত্তরপত্রটা সামনে নেবে। তোমাদের যে উত্তরপত্র দেওয়া হয়েছে, তোমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো ঠিক করে উত্তরপত্রের পাশেই ঠিক করে নেবে। ওকে, চলো সমাধান শুরু করি। দেখো, খ সেটের প্রশ্নপত্র সমাধান করছি। অন্যান্য সেটের প্রশ্নগুলো একই, প্রশ্নের মধ্যে কোনো ভিন্নতা নেই, শুধু প্রশ্নের ক্রমের পরিবর্তন করা আছে। তোমরা তোমাদের মতো করে তোমরা যারা যে সেট পেয়েছো সেভাবে মিলিয়ে নিয়ে প্রশ্নগুলোর সমাধানটা দেখতে পারো। ওকে, আচ্ছা, 1 নম্বর প্রশ্নে কী বলছে? 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎবেগ প্রাপ্ত হলে গুলির শেষ বেগ কত? ওকে, তো 1 নম্বর ম্যাটটার জন্য আমরা স্পেশাল সূত্র জানি বুলেট বুলেটের জন্য, বিশেষ করে এমসিকিউর জন্য। ক্যাপিটাল লেটার এম ক্যাপিটাল লেটার ভি ইকুয়াল মাইনাস স্মল লেটার এম স্মল লেটার ভি। ওকে, তা গুলির শেষ বেগ এখানে একটু পরিচয়গুলো বলি। ক্যাপিটাল লেটার এম হলো বন্দুকের ভর আর এটা হলো বন্দুকের শেষ বেগ। ওকে, ক্যাপিটাল লেটার ভি। আর স্মল লেটার এম হলো গুলির ভর, এটা হলো গুলির শেষ বেগ। ওকে, তো আমাদের চেয়েছিল হলো গুলির শেষ বেগ কত, তাহলে ভি চেয়েছে, তাহলে ভি ইকুয়াল কী হবে? ক্যাপিটাল লেটার এম ক্যাপিটাল লেটার ভি ডিভাইড বাই মাইনাস এম। ওকে, তাহলে মানটা যদি বসিয়ে দিই, তাহলে এখানে বন্দুকের ভর ছিল 5 কেজি আর ভি ছিল হলো বন্দুকের পশ্চাৎবেগ ছিল -2। পশ্চাৎবেগ হলে এটা মাইনাস হয়ে যাবে। আর গুলির শেষ বেগ বন্দুকের ভর ছিল -0.005 কেজিতে করে নিলাম। তাহলে এটাতে উত্তরের ফলাফল করে দেখো, এটা আসবে হলো 400 মিটার পার সেকেন্ড। তার মানে এটার উত্তর হবে হলো ঘ। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কি মাপা হয়? আমরা জানি স্প্রিং নিতে বস্তুটার অভিকর্ষজ বল নির্ণয় করা হয়, আর সাধারণ নিক্তি দ্বারা ভর মাপা হয়। তারপর 3 নম্বর প্রশ্নে কি বলছে? ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়? আমরা 3 নম্বর প্রশ্ন দেখো, গতি ঘর্ষণ সহগের সূত্র কিন্তু জানি আমরা কি জানি? মিউ ইকুয়াল tan থিটা। ওকে, তো এখানে এই থিটার মানের পরিবর্তন হলে কি হবে? মিউর মান পরিবর্তন হবে। আর আমরা জানি ট্যান থিটার মান সর্বোচ্চ হলে ট্যান থিটার মানও বাড়তে থাকবে। তাহলে এটা উত্তর হবে 60 ডিগ্রি। ওকে, তারপর 4 নম্বর প্রশ্ন দেখো কি বলছে? যে M1 ও M2 ভরের দুটি বস্তু, যেখানে M1 ইজ গ্রেটার দেন M2, M1 বস্তুর ভর M1 ভরের বস্তু M2কে F1 বলে এবং M2 ভরের বস্তুটি M1কে F2 বলে আকর্ষণ করলে নিচের কোনটি সঠিক? তাহলে অবশ্যই এটা F1 ইকুয়াল F2 হবে, কারণ আমরা জানি মহাকর্ষ বলটা কি জানি, যে একটা বস্তু আর একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে, অপর বস্তুটাও সেই বস্তুটাকে সেই একই বলে আকর্ষণ করে। তাহলে এখানে হবে F1 ইকুয়াল F2 হবে। ওকে, 5 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে? 5 কেজি ও 8 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল 8 × 10⁻⁸ নিউটন, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আমরা এই সূত্র জানি, এটা 5 নম্বর সূত্রের জন্য কী ছিল দেখো, এফ সমান কী ছিল? জি M1 M2/t²। তো আমাদের কি প্রয়োজন ছিল? তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে ডি এর মানটা যদি এখানে নিয়ে আসি, তাহলে আসবে হলো ডি ইকুয়াল আসবে হলো √G M1 M2 ডিভাইড বাই এফ। সবগুলো মান এখানে দিয়ে দেওয়া আছে। তো জি এর ভ্যালু আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11। এরপরে ইন্টু M1 কত ছিল দেখো, ইন্টু M1 ছিল হলো 5 আর M2 ছিল হলো 8 ডিভাইডেড বাই, আর মানটা কত ছিল এখানে ছিল, আর এফ ছিল হলো 8 ইন্টু 10⁻⁻8। এই ফলাফল করলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 0.18 মিটার আসবে। ওকে, তাহলে এর উত্তর হবে হলো খ নাম্বারটা উত্তর হবে। 6 নম্বর প্রশ্নে কি বলছে? একটা টেরাগ্রাম সমান কত গ্রাম? টেরাতে আমরা কি জানি? টেরাতে 10⁻12। তো আমরা বলতে পারি হলো 1 টেরাগ্রাম, এটা টেরাগ্রাম বলতে পারি, সমান 10⁻12 গ্রাম। ওকে, তাহলে এটা হবে 10⁻12, মানে খ নম্বর উত্তর হবে। তাহলে তারপরে 7 নম্বর প্রশ্ন দেখো, হাফ AT² মাত্রা কি বলছে? তো এটা তো
এটা 7 নাম্বারটা, সরি। আচ্ছা, হাফের তো কোনো মাত্রা হচ্ছে না, তাহলে এখান থেকে এই টি স্কোয়ারের মাত্রা শুধু কী হবে, এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু, আর টি এর মাত্রা হচ্ছে টি স্কোয়ার। তাহলে এই ইনভার্স টুটার নিচে চলে যাবে টি স্কোয়ার, আর ইন্টু টি স্কোয়ার থাকবে, এটা কেটে গেলে থাকবে এল। ওকে, তাহলে এটা হবে হলো তোমার উত্তর হবে হলো ক। তো 8 নম্বর প্রশ্ন দেখো, ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়, ভার্নিয়ার সমাপতন কত হবে? দেখো, এই মিলে যাওয়া দাগ সংখ্যাটাকে তো আমরা ভার্নিয়ার সমাপতন বলি, যে দাগটা মিলে যায়, কিন্তু এই মিলে যাওয়া দাগটার মধ্যে যে মানটা আমাদের ভার্নিয়ার স্কেল থেকে আসে সেটাই মূলত ভার্নিয়ার সমাপতন হয়। তো অনেকেই ভুল করছো এই জায়গাটায়, ভার্নিয়ার স্কেল 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে গেছে, তার মানে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মিলছে, তাই ভার্নিয়ার স্কেল 3 নম্বর দাগটা মিলছে, তার মানে আমরা 8 নম্বর প্রশ্নের এটা পাবো হলো উত্তর পাবো হলো ক। ওকে, একটু খেয়াল করে উত্তর করো। 9 নম্বর প্রশ্ন বলছে, একটি দ্বন্দ্বকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দ্বন্দ্বটির দৈর্ঘ্য নির্ণয় করা। খুব সহজ, তাহলে আমরা দ্বন্দ্বের দৈর্ঘ্য, যে কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা যদি স্লাইড ক্যালিপার্সে নির্ণয় করি, তো ধরে নাও সেটা দৈর্ঘ্য মান এল ধরলাম, তাহলে এটা এম প্লাস ভি ইন্টু ভিসি, সবগুলো মানই দেওয়া আছে তোমাদের। এম এর মান দেওয়া আছে 5, প্লাস ভি এর মান দেওয়া আছে হলো 7, ইন্টু ভিসি ছিল হলো 0.1 মিলিমিটার ছিল, তাহলে আমি সেন্টিমিটার বানিয়ে নিচ্ছি 0.01 সেন্টিমিটার, এটা হবে হলো 5.07 সেন্টিমিটার। আর উত্তরটা দেখো 5.07 মিলিমিটারও আছে, 5.07 সেন্টিমিটার। বিশেষ করে এই এমসিকিউগুলোর ক্ষেত্রে এই অপশনের মধ্যে পরিবর্তনটা দিয়ে দেয়, যে এখানে সেন্টিমিটার আর মিলিমিটার, তো তোমরা একটু খেয়াল করে উত্তরটা করো। ওকে, 10 নম্বর প্রশ্ন, 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত? তাহলে আমরা আয়তনের সূত্র কি জানি? আয়তনের সূত্র দেখো, আয়তনের সূত্র জানি ভি ইকুয়াল 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে 4/3 ইন্টু পাই কত হবে? পায়ের মানটা পাই আকারে রেখে দিই, কারণ অপশন আমাদের এইভাবে উত্তরটা চাইছে। আর মান কি ছিল? আর মান ছিল হলো 2 কিউব, 2 কিউবে হলো 8, তাহলে 32 পাই ডিভাইড বাই 3। ওকে, তাহলে 32 একটু ইয়ে করে লিখি, 32 ডিভাইড বাই 3 ইন্টু পাই, এভাবে অপশনটা লেখা আছে হলো ঘ নম্বরে। 11 নম্বর প্রশ্নটা দেখো, বলছে 10 কেজি ভরের ও 10 কেজি ভরের কাগজ ও 10 কেজি ভরের পাথরকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়তে দিলে কোনটি ভূমিতে আগে পৌঁছাবে? খুবই সহজভাবে, যেহেতু বিনা বাধায় তার সকল বস্তু, আমরা পরন্ত বস্তু প্রথম সূত্র তো জানি যে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান 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 পথ অতিক্রম করে, তার মানে দুটি একসাথে নিচে পড়বে, দুটি একসাথে নিচে পড়বে। ওকে, তাহলে এটা উত্তর হবে। আচ্ছা, উত্তর হবে গ। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? তো আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল, এর মান তো 0 ছিল পরন্ত বস্তু যেহেতু, তাহলে 2g, এটা ধ্রুবক ছিল 2 অংশ 2gটা, তাহলে আমরা বলবো ধ্রুবক গুণন h। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার, আচ্ছা এটা রেখে দিই, ভি সমান রুট ওভার ধ্রুবক গুণন এইচ, এ তো বলতে পারি। তাহলে ভি বলতে পারি, রুট আবার ধ্রুবক হলেও সেটাও ধ্রুবক হয়ে যায়, তাহলে ধ্রুবক গুণন রুট এইচ, এটা ধ্রুবক, তার ধ্রুবক এটা সমানুপাতিক সম্পর্ক চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, v1 ডিভাইডেড বাই রুট ওভার h1 ইকুয়াল v2 ডিভাইড বাই রুট ওভার h2 ইকুয়াল v3 ডিভাইড বাই রুট ওভার h3 ডট 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 ডট, এটা সমান সমান ধ্রুবক একটা মান আসবে। তাহলে আমরা এখানে থেকে আমাদের যেহেতু দুটো মান দরকার, তাহলে আমরা নিতে পারি v1 ভাগ v2 ইকুয়াল রুট ওভার h1 ডিভাইড বাই রুট ওভার h2। ওকে, তাহলে এই সূত্র দিয়ে আমরা সরাসরি এই ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে কীভাবে করছি দেখো, কী বলছিল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ দূরত্বে, তাহলে আমরা v1 ডিভাইড বাই v2 রেখে দিলাম। তাহলে বলছিল বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে, তাহলে আগে ছিল রুট ওভার h1, শুধু পুরোটার মধ্যে রুট দিয়ে দিই, আর বর্তমানে হলো 4h1, কারণ 4 গুণ দূরত্বের কথা বলছে, তাহলে h1 কেটে দাও। তাহলে এখানে কী হবে আর দেখো, v1 ডিভাইড বাই v2 ইকুয়াল 1 ডিভাইড বাই 2 হবে, তাহলে v2 মান হচ্ছে হলো 2v1। এখন এইখানে 2v1 বলছে বেগ কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে বল দেখি কতটুকু বৃদ্ধি পেলো, আগে বেগ কতটুকু ছিল, আগে ছিল v1 আর এখন হয়ে গেছে হলো 2v1, তাহলে বৃদ্ধি কতটুকু, বৃদ্ধি সমান, তাহলে এটা হবে 2v1 মাইনাস v1 ইকুয়াল টু v1 মানে আসলে মূলত কত গুণ বৃদ্ধি পাচ্ছে, 1 গুণ বৃদ্ধি পাচ্ছে। ওকে,
13 নম্বর প্রশ্ন দেখো, এখানটা এই চিত্রের মধ্যে সামান্য একটু ভুল আছে, এই বি এর সাথে এরকম কোনো অ্যারো চিহ্ন হবে না এই জায়গাটায়, তোমাদের পরীক্ষার সময় আমি কারেকশন করে দিয়েছিলাম এটা। আর সি এর বেগটা হবে এই দিকে মূলত, হ্যাঁ, সি এর বেগটা হবে এই দিকে, এটাও 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল এইভাবে, ওকে, আর এটা 2 মিটার পার সেকেন্ড, আর এটাও 2 মিটার পার সেকেন্ড। বলছে উক্ত ঘটনায় ডি এর সাপেক্ষে কি এ স্থির কিনা। আমরা ওই আপেক্ষিক বেগের ব্যাপারে বলছিলাম, আপেক্ষিক বেগ ব্যাপারে আলোচনা করা হয়েছিল তোমাদের সাথে, ক্লাসে বেশ কয়েকবার আলোচনা করছি। তো এখানে তোমাদেরকে বলা হয়েছিল যদি কখনো দেখো যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে বেগের দিক যদি ভিন্ন হয়, মানে একটা বস্তু যাচ্ছে এদিকে, একটা বস্তু যাচ্ছে এদিকে, তাহলে এই বেগের দিক ভিন্ন হলে এই বেগ দুটোকে কী করে দিবা, যোগ করে দিবা। আর যদি দেখো যে বেগের দিক একই হয়, তাহলে এটাকে কী করে দিবা, বিয়োগ করে দিবা। এটার বিস্তারিত কারণ আমরা পরে একসময় আলোচনা করবো আর কি। দেখো তাহলে বলছে যে এখানে কি বলছে, উক্ত ঘটনায় ডি এর সাপেক্ষে এ কি স্থির কিনা, ডি এর সাপেক্ষে এ স্থির কিনা। দেখো ডি এর বেগ কত ছিল, 2 মিটার পার সেকেন্ড, আমি বলছিলাম কি ডিটা এদিকে যাচ্ছিল, তো ডি এর সাপেক্ষে এ স্থির কিনা দেখি, তো ডি এর বেগও ছিল 2 মিটার পার সেকেন্ড, আর এর বেগও ছিল 2 মিটার পার সেকেন্ড, তাহলে একই দিকে যদি হয় তাহলে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে কি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তার মানে আমি বলতে পারি ডি এর সাপেক্ষে এ কিন্তু স্থির। আচ্ছা, বি সুষম বেগে গতিশীল কিনা, ডি এর সাপেক্ষে বি সুষম বেগে গতিশীল অবশ্যই, কারণ ডি এর বেগ কত ছিল, 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমি যদি বলি যে 2 মিটার পার সেকেন্ড আর এটা 0, তাহলে এটা হবে হলো 2 মিটার পার সেকেন্ড, তাহলে এই বেগটা কে অর্জন করবে, ডি এর বেগটা মনে হবে বি এর কাছে আর কি, হ্যাঁ, ওকে। তারপরে সি এর বেগ সর্বাধিক কিনা, অবশ্যই সি এর বেগ সর্বাধিক হওয়া উচিত। কেন, দেখো এদিকে খেয়াল করে, সি আর ডি এই দুটোর মধ্যে দুটোই বেগ ছিল হলো 2 মিটার পার সেকেন্ড, তাহলে বিপরীত দিকে ছিল, সি ছিল বিপরীত দিকে, যদি বিপরীত দিকে হয় তাহলে আমরা কি একটু আগে কী বললাম, বিপরীত দিকে যোগ করে দিতে হবে, তাহলে 2 + 2 = 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে সি এর সাপেক্ষে ডি এর সাপেক্ষে সি এর বেগটা সর্বাধিক। তাহলে এখানে 3টা অপশনই হচ্ছে, ওকে। দেখো 14 নম্বর প্রশ্ন বলছে পড়ন্ত কোনো বস্তু পঞ্চম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে। তাহলে আমরা তম সেকেন্ডের জন্য যে সূত্রটা সরাসরি এমসিকিউর জন্য ব্যবহার করব, এস ফিফথ বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, ইউ প্লাস হাফ এ 2t - 1, ওকে। তাহলে এখানে আমরা আসলে যেহেতু পড়ন্ত বস্তু বলছে, তাহলে এখানে জি বসিয়ে দিই। তাহলে আদিবেগ 0 ছিল, প্লাস হাফ ইন্টু জি এর মান ছিল 9.8 ইন্টু 2 ইন্টু টি এর মান কী ছিল, পঞ্চম সেকেন্ড বলছে, তাহলে 5 - 1, একটু ক্যালকুলেশন করে দেখো, এটা মান আসবে হলো 44.1 মিটার। তাহলে এটা উত্তর হবে গ নাম্বার উত্তর হবে, ওকে। 15 আর 16 নম্বর প্রশ্ন, এই চিত্র আলোকে, এই চিত্রের মধ্যে একটু সামান্য এই চিত্রটা অস্পষ্ট উঠছে, এটা ভালো মতো করা হয়নি আর কি। দেখো এটা একটু দেখে নাও, এখানে 10 মিটার পার সেকেন্ড, এখানে এটা 10 মিটার পার সেকেন্ড, এদিকে বেগ বোঝাচ্ছে, হ্যাঁ, এদিকে বেগ, এদিকে আসলে ভি আছে, এইদিকে ওয়াই অক্ষ বরাবর 10, আর এখানে বেগটা ছিল 20 মিটার পার সেকেন্ড। এরপরে এটা হলো 0, এটা হলো 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড, এদিকে একটু সময় আছে, এদিকে হলো 15, এখানে হলো 25, আর এখানে হলো 30, একটু ঠিক করে নিও তোমরা। তাহলে এটা লেখা আছে, এখানে ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, আর এটা ছিল ডি অংশ, ওকে। এই হলো লিখিত, এদিকে কিন্তু সময় ছিল, টি ছিল এদিকে। বলছে কোনো একটি বস্তু সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, এটা দেওয়া আছে আর কি, সময়ের সাথে প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত। তো বেগ বৃদ্ধির হারের নাম আসলে ত্বরণ, তাই কি না। তা ত্বরণের জন্য আমরা 15 নম্বরে যদি করি, তাহলে ত্বরণের জন্য ভি - ইউ/টি। তো বলছে প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত, তাহলে প্রথম 5 সেকেন্ডে দেখতে পাচ্ছি আমরা, এই দেখো এখানটায় আদিবেগ কত, আদিবেগ ছিল 0, আর শেষ বেগ ছিল এই বরাবর, এই যেখানে তাকিয়ে বাম দিকে তাকিয়ে দেখো, শেষ বেগ ছিল 10, তাহলে 10 মাইনাস আদিবেগ ছিল 0, আর সময় বলছিল 5 সেকেন্ডের জন্য, তাহলে 5, তাহলে এটা হবে 2 ms−2, ওকে। তাহলে এটা হবে উত্তর হবে খ নাম্বারটা, ওকে। ওকে, এরপর কি বললো 16 নম্বর চিত্রে এ এবং সিতে ত্বরণের মান অসমান। আচ্ছা, এ এবং সির দিকে তাকাই, তাহলে ত্বরণের মানটা আমরা এ আর সি এর জন্য একটু নির্ণয় করে নিই। তাই 16 নম্বর ম্যাথটার জন্য, আচ্ছা এই পাশে করি, দেখো 16 নম্বর ম্যাথটার জন্য। তাহলে বলছিল এ এবং সিতে ত্বরণের মান অসমান, এটা দেখাতে বলছে। তাহলে এ পয়েন্টে তো আমরা ত্বরণের মান পেয়ে গেছি, এ পয়েন্টে ত্বরণের মান হলো 2 ms−2, এটা এ পয়েন্টের জন্য, মানে এ অবস্থানটুকু আর কি, এই বেগের যে পরিবর্তনটুকু সেটার জন্য। আর এই বি স্থানটার জন্য, সরি সিতে বলছে, তাহলে এই সি লেখচিত্রে সি অংশের জন্য আমরা বলতেছি,
লেকচিত্রে সি অংশের জন্য ত্বরণ কী হবে, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো লেকচিত্রে সি অংশের শেষ বেগ ছিল, এদিকে তাকাও, সি অংশের লাস্ট বিন্দু ছিল এটা থেকে বাম দিকে তাকাও, তাহলে শেষ বেগ পাবে 20 মাইনাস ইউ ছিল আদি বেগ ছিল 10 ডিভাইডেড বাই টি ছিল হলো তোমার 25 মাইনাস 15। ওকে, তাহলে এখান থেকে আমরা পাবো হলো 10 পাচ্ছি 10 আর হলো এখানে 10, তাহলে 1 ms ইনভার্স 2। তাহলে দেখো লেখচিত্রের এ অংশে ত্বরণ হলো 2 ms ইনভার্স 2 আর সি অংশে ত্বরণ হলো 1 ms ইনভার্স 2। তাহলে অবশ্যই এ এবং সিতে ত্বরণের মান অসমান, এটা অপশনটা ঠিক আছে, তাই কি না? এরপর কি বললো, প্রথম 15 সেকেন্ডের দূরত্ব অতিক্রান্ত দূরত্ব 125 মিটার। এটা একটু বের করে নেই, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই কি না? তাহলে এখান থেকে হচ্ছে ইউ এর মানটা 0 ছিল, তাহলে এটা 0 হয়ে যাবে। হাফ ইন্টু এ ছিল হলো প্রথম 15 সেকেন্ড বলছে, তো প্রথম 15 সেকেন্ডের মধ্যে দেখো 5 সেকেন্ড কিন্তু কিসে চলছে, ত্বরণে বেগ বৃদ্ধি পাইছে। আর তারপরে পরবর্তী 10 সেকেন্ড কিন্তু আমরা কেমন নিতে হবে, সমবেগের মধ্যে নিতে হবে। তাহলে প্রথম 5 সেকেন্ডের জন্য তাহলে ত্বরণের মান ছিল হলো, এই অঞ্চলের ত্বরণের মান আমরা যে বের করে রাখছিলাম 2 আর টাইম ছিল হলো 5 স্কোয়ার, তাই তো? তাহলে এটা হচ্ছে 2 কেটে গেলে তাহলে 5 স্কোয়ারে 25 মিটার। এটা হলো প্রথম 5 সেকেন্ডের জন্য, এই যে এতটুকু অংশের জন্য প্রথম 5 সেকেন্ড। আর পরবর্তী বলছে আমাদের টোটাল 15 সেকেন্ড বলছে, পরবর্তী 5 সেকেন্ড তাহলে সমবেগ, তাহলে এস ইকুয়াল ভিটি। তো ভি এর ভ্যালুটা ছিল কত, ভি ছিল হলো তোমার 10 ইন্টু টি ছিল হলো আমাদের তো টোটাল বলছিল 15 সেকেন্ড, তাহলে টি আরও আছে 10 সেকেন্ড, 10 10 100 মিটার, তাহলে টোটাল 100 আর 25 125 মিটার। তাহলে এটা এই অপশনটাও সঠিক, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বস্তুটির শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। বস্তুটির শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড, অবশ্যই দেখো এই লেখচিত্রে তাকিয়ে দেখো, শেষ বেগটা আমরা লেখচিত্রের এই অংশটায় পাচ্ছি 30 সেকেন্ড সময় পাচ্ছি। 30 সেকেন্ড সময় বাম দিকে তাকিয়ে দেখো 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর হলো 3টাই হবে। হ্যাঁ, তাহলে ওটা হলো 1 2 3 3টা হবে, অপশন আছে হলো ঘ নম্বরে। ওকে, 17 নম্বরটা বললো সংঘর্ষে অংশ নেওয়া দুটি বস্তুর ভর সমান হলে বস্তুতে থেমে যাবে এখানে, তারপর উভয় দ্বিগুণ বেগে ছিটকে পড়বে, পরস্পর বেগ অদল বদল করবে, যে কোনো একটি চলার দিকে দুটি চলতে থাকবে। আচ্ছা, এইটা হবে আসলে পরস্পর বেগ অদল বদল করবে। কারণটা কি, দেখো সংঘর্ষ দুটি বস্তুর ভর যদি সমান হয়ে যায়, তাহলে আমরা দেখো সংঘর্ষের একটা সূত্র পড়ছিলাম যে v1 ইজ ইকাল টু m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা আমরা পড়ছিলাম, তাই কি না? এখন যদি ভর সমান হয় তাহলে কি ঘটনাটা ঘটে দেখো, তাহলে m1 এর জায়গায় ধরে নাও যে ভর সমান, তাহলে আমরা দুটোই লিখলাম m মাইনাস m, তাহলে এই অংশটা কী হয়ে গেল, 0 হয়ে গেল। আচ্ছা, m2 জায়গায় লিখলাম m আর u2 জায়গায় লিখলাম u2। ওকে, আর নিচে কি থাকবে দেখো, এখানে m1 এর জায়গায় লিখলাম m, m2 জায়গায় লিখলাম m, সরি এখানে m। তাহলে এখান থেকে তাকে দেখো উপরের অংশে কি হয়ে গেল, উপরের অংশে হয়ে গেল হলো এটা 0, তাহলে এখানে কি থাকছে 2m u2 ডিভাইডেড বাই 2m, তাহলে m আর m কেটে দিই, 2 2 কেটে দিই, তাহলে কি হয়ে গেল এটা দেখো, এটা হয়ে গেল হলো u2। তার মানে হয়ে গেল, অতএব আমরা কি বলতে পারি v1 ইকুয়াল u2 কিন্তু আসলো। অনুরূপভাবে আমরা যদি v2টা বের করি, v2টা পাবো এই সেম সূত্র দিয়ে, v2টা পাবো হলো u1 পাবো। তার মানে দ্বিতীয় বস্তুর যে আদি বেগটা ছিল সেটা প্রথম বস্তু শেষ বেগে চলে গেছে, আর প্রথম বস্তু যে আদি বেগ ছিল সেটা দ্বিতীয় বস্তু শেষ বেগে চলে গেছে। তাই মানে সংঘর্ষ হওয়ার পর তারা বেগের বিনিময় করছে, মানে আদান প্রদান করছে, বেগ অদল বদল করছে। ওকে, 18 নম্বর কি বলছে দেখো, একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময়ব্যাপী ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হবে। তো ভরবেগের পরিবর্তন, তাহলে আমরা কি জানি, এফটি ভরবেগের পরিবর্তন, এফটি ইকুয়াল ডেল পি বলতে পারি আমরা, মানে যেটাকে আমরা বলের ঘাত বলি, তাই কি না? তা বলের ঘাত এফটি ইকুয়াল টু ডেলপি, ডেলপিটার নাম কি বলা হয়, ভরবেগের পরিবর্তন। তো আমাদের এখানে চাইছিল যে কত সময় ব্যাপী চাইছিল, তাহলে টি এর মানটা, এটা কত নম্বরের জন্য, 18 নম্বরের জন্য, তাহলে টি এর মানটা চাচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু ডেলপি ডিভাইডেড বাই এফ। ডেলপির মান কত ছিল, ভরবেগের পরিবর্তন কত ছিল, 10 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগের পরিবর্তন ছিল, আর বল ছিল হলো 100 নিউটন, তাহলে এটা হয়ে যাচ্ছে হলো তোমার কত, 0.1, তাহলে এটা হচ্ছে 0.1 সেকেন্ড। ওকে, এটা 18 নম্বরের 1 নম্বরটা আছে। এরপর কি বললো 19 নম্বর কি বলছে, একটি তলে রাখা 8 কেজি ভরের কোনো বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করা বস্তুটি 3 ms ইনভার্স 2 ত্বরণ লাভ করে, বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন। তাহলে 30 নিউটন বল প্রয়োগ করছে, তার মানে আমরা এটা 19 নম্বরের জন্য যদি করি, তাহলে দেখো, তারপর দেখো এফ কত ছিল এখানটায়, তাহলে ঘর্ষণ বল কত, আমরা কি জানি, নেট বল মানে কি জানি, এফ নেট ইকুয়াল টু প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল এফ কে, তাই কি না? তো আমাদের এখানে বের করতে বলছিল কি,
যে বস্তুর মধ্যে ঘর্ষণ বল কত, তাহলে ঘর্ষণ বল এফকে চাচ্ছে, তাহলে এফ কে ইজিক্যাল টু এফ মাইনাস এফ নেট। ওকে, তাহলে এখানে প্রযুক্ত বল কত ছিল, প্রযুক্ত বল ছিল 30 নিউটন, 30 নিউটন ছিল প্রযুক্ত বল, মাইনাস এফ নেটের মধ্যে কী থাকে জানো বাবা, এফ নেটের মধ্যে এম এ থাকে, তাই না? তাহলে 30 মাইনাস এম এ মান ছিল হলো 8 ইন্টু এ ছিল, এর ভ্যালুটা কত ছিল দেখো, এটা ছিল হলো 3, তাহলে এটা ছিল 3, তাহলে 3 24, তাহলে এটা হচ্ছে হলো তোমার 6, ঠিক না, 6 নিউটন। ওকে, তাহলে এটা অপশন হচ্ছে হলো 19-এর খ নম্বরটা। ওকে, প্রশ্ন কি বলছে, একটি মার্বেল গ্লিসারিনের মধ্যে দিয়ে গেলে কোন বল অনুভব করবে, কোন ধরনের ঘর্ষণ বল আর কি হবে, যা হোক সমস্যা নেই, এটা প্রবাহী ঘর্ষণ হবে। আমরা কি জানি প্রবাহী ঘর্ষণ সংজ্ঞাটা কি বলছিলাম, যে কোনো বস্তু তরল আর কার মধ্যে, বায়বীয় পদার্থের মধ্যে গেলে যে ঘর্ষণের সম্মুখীন হয় তাকে কি বলা হয়, প্রবাহী ঘর্ষণ বলা হয়। যেহেতু মার্বেল যেহেতু গ্লিসারিনের মধ্যে আছে তাই এটা প্রবাহী ঘর্ষণ হবে। ঘর্ষণের ফলে শক্তি যে অপচয় হয় তা প্রধানত কী রূপে আবির্ভূত হয়, এটা অবশ্যই তাপশক্তির রূপে আবির্ভূত হয়। 22 নম্বর প্রশ্নে বললো কি, জড়তা একটি প্রাকৃতিক ঘটনা, অবশ্যই এটা প্রাকৃতিক ঘটনা। পরিবর্তনের জন্য বলের প্রয়োজন হয়, অবশ্যই। ওজন দ্বারা পরিমাপ করা যায় না, এটা ওজন দ্বারা পরিমাপ করা যাবে না, এটাকে জড়তাকে ভর দ্বারা পরিমাপ করা হয়। তাহলে আমাদের উত্তর পাচ্ছি হলো 22-এর 1 ও 2। ওকে, তাহলে 22-এ হবে 1 ও 2। 23 নম্বরে, একটি বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আপেক্ষিক ত্রুটি 10%, ক্ষেত্রফল নির্ণয়, আপেক্ষিক ত্রুটি কত। খুবই সহজ, এটা বর্গাকৃতি বই ছিল, তার মানে আমরা নর্মাল দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল হলো তোমার 100 সেন্টিমিটার। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফল পাচ্ছি হলো 100 সেন্টিমিটার স্কোয়ার, তাই কি না? তাহলে এটা ছিল 10000 সেন্টিমিটার স্কোয়ার, এটা পরিমাপকৃত ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন বলছিল যে ত্রুটি কিন্তু 10% ছিল, তাহলে 100 সেন্টিমিটার ত্রুটি, তাহলে দৈর্ঘ্য আমরা যদি ত্রুটি বিবেচনা করে দৈর্ঘ্য নির্ণয় করি, সেই দৈর্ঘ্যটা পাবো কতটুকু, 100 সেন্টিমিটার প্লাস মাইনাস 100-এর কত পার্সেন্ট ত্রুটি হয়েছিল, 10%। ওকে, এটা হচ্ছে হলো 100 প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে হলো 110%, তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে। ওকে, তাহলে এইটুকু হলো আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমি কি পেতে পারি, 110 সেন্টিমিটার বা 90 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা সর্বোচ্চ মানটাই গ্রহণ করে আমরা সর্বোচ্চ ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফল কত পেলাম, তাহলে হলো 110 সেন্টিমিটার হোল স্কোয়ার। ওকে, তাহলে পেলাম 12100 সেন্টিমিটার স্কোয়ার। আর তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি কতটুকু পাচ্ছি, চূড়ান্ত ত্রুটি পাচ্ছি হলো 12100, আর পরিমাপকৃত পেয়েছিলাম হলো 10,000। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি, দেখতে পাচ্ছি 2100 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। আপেক্ষিক ত্রুটি কি যেন কীভাবে বের করতে পারি, আপেক্ষিক ত্রুটি হলো সর্বোচ্চ চূড়ান্ত যে ত্রুটিটা সেটা পাবো, ডিভাইড বাই পরিমাপকৃত মান 10000 ইন্টু 100%। ওকে, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে হলো 21%। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হলো 23-এর খ নাম্বারটা উত্তর হবে। তারপরে বলছি কোনটি ভেক্টর রাশি, অবশ্যই এখানে কাজ ভেক্টর রাশি নয়, চাপ ভেক্টর রাশি নয়, দ্রুতি ভেক্টর রাশি নয়, প্লবতা যেহেতু এক প্রকার বল, ঊর্ধ্বমুখী লব্ধি বল, তার এটার নাম প্লবতা, তাই প্লবতার না একটা ভেক্টর রাশি। 1 মিনিট একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটা সরণ কত, তো সেকেন্ডের কাটা সরণ যদি বের করতে চাই, 25 নম্বরের একটু চিত্রটা দেখি যে সেকেন্ডের কাটাটা যদি এই 12 থেকে, এটা যদি সেকেন্ডের কাটাটা হয় এটা, তাহলে এই 12 থেকে পুনরায় কোথায়, এই 1 2 3 এভাবে যখন ঘুরে কোথায় আসবে, আবার যখন পুনরায় যখন 12-তে ফিরে আসবে, তাহলে এটা কিন্তু সরণের মান কী হয়ে যাবে, সরণের মান 0 হয়ে যাবে, কারণ আমরা জানি আদি অবস্থান থেকে শেষ অবস্থানে ফিরে আসবে 1 মিনিট পরে সে, তাহলে তার সরণের মান 0 হয়ে যাবে। তাহলে 1 মিনিটে সেকেন্ডের কাটা সরণের মান 0। আচ্ছা, একটি বস্তু স্থির অবস্থাতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণটি প্রযোজ্য, তো এসিক্যাল টু ইউটি প্লাস হাফ, যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে বলছে, তাহলে এসিক্যাল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ক নম্বর অপশনে কিন্তু হাফটা ছিল না, তাই এই অপশনটা আর হচ্ছে না। এটাতে ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে ইউ স্কোয়ার প্লাস 2as ছিল, তাহলে এই সমীকরণটাও হচ্ছে না এটা। তাহলে এস ইকুয়াল টু ভি ডিভাইড বাই √2a, এটা কি হবে কিনা আমরা এটা দেখি। তো এটাতে এটা কত হচ্ছে, আমাদের মূল সূত্র ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল। তো বলছিল স্থির অবস্থান থেকে, তাহলে যেহেতু এটা আদি ভেক্টর 0 হয়ে যাবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল 0 প্লাস 2as, তাই কি না? তাহলে এখানে এর
সরি এখানে এস এর মান আকারে দেওয়া আছে পরে লাস্টে দুটো অপশনে, তাহলে এস ইকুয়াল কি আসবে ভি স্কোয়ার ডিভাইড বাই 2a আসবে এইটা। তাহলে এটা এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ডিভাইড বাই 2a, ঘ নম্বর অপশন দেখা যাচ্ছে, তাহলে এটা উত্তর হবে 26-এর ঘ হবে। 27 নম্বরে কি বলছে, একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে 2 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? তো বলছিল বেগ বের করতে বলছে, তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই কি না? তাহলে আমরা বললাম ইউ এর মান কত ছিল 10, আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এ ছিল কত 2 মিটার পার সেকেন্ড মন্দন, তার মানে হবে -2 ইন্টু 3 সেকেন্ড পর চাইছে এই, তাহলে 3 × 6, তাহলে এটা হচ্ছে 4 ms ইনভার্স 1, তাই এটা অপশন আছে হলো 27-এর গ নম্বরে। ওকে, 28 নম্বর কি, জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? কাজ ছিল ডব্লিউ আর বল ছিল এফ, তার আমরা বলতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, আর নিচে ছিল এফ, তাহলে এফ আর এফ যদি কেটে যায় থাকবে হলো এস, এস দ্বারা সরণ। ওকে, তারপরে কি বলছে, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? তো আমরা সরণের মানটা দেখতে চাই, যেহেতু গাড়িটা 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘুরে আসছে, 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথ ঘুরে আসছে, তাহলে এটা ছিল 7 মিটার। ওকে, 7 মিটার। তাহলে মনে করো গাড়িটা এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে পুনরায় যদি এখানে ফিরে আসে, এই যে পুনরায় যদি এখানেই ফিরে আসে, তাহলে তার সরণের মান কী হবে? 0 হবে। দেখি তো এটা আসলে এই পুনরায় এই 44 মিটার গেলে সে কি পুনরায় আগের জায়গায় ফিরে আসে কিনা। তাহলে আমরা একটু এই বৃত্তাকার পথটা একটু পরিধি দেখতে চাই, 2πr। আচ্ছা, পায়ের ভ্যালুটা এখানে কী বলে দেওয়া আছে দেখো, এই যেখানে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পাই ইকুয়াল টু 22/7, তাহলে 2 × 22/7 × 7, 7 কেটে গেলে এখানে থাকবে হলো 44 মিটার। আমরা বলতে পারবো সেক্ষেত্রে সরণের মান কী হবে? 0 হবে। তাহলে সরণের মান 0 হলে তাহলে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী জানি আমরা? ডাব্লিউ ইকুয়াল জানি এফ এস, এফ এর মান যাই থাকুক না কেন 10 নিউটন, সরণ 0 হওয়ার কারণে কাজের পরিমাণ হয়ে যাবে 0 জুল। ওকে, 30 নম্বর প্রশ্ন বলছে, শক্তির মাত্রা নিচের কোনটি? শক্তি ধরে নাও যে ই ইকুয়াল টু যে কোনো একটা শক্তি বলতে পারি, ইপি সমান ধরে নাও mgh, তাহলে এটা মাত্রা বের করতে চাই, তাহলে এম এর মাত্রা কী ছিল? ক্যাপিটাল লেটার এম, জি এর মাত্রা ছিল LT ইনভার্স 2, আর এইচ এর মাত্রা ছিল এল, তার আমরা বলতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, এটা হলো শক্তির মাত্রা, শক্তির মাত্রা ml স্কোয়ার টি ইনভার্স 2। এরপর কী বলছে, 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো, ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তির জন্য আমরা একটু বেগটা বের করে নিই আগে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ওকে, তাহলে এখানে কী হলো, ইউ এর মান কী ছিল? পরন্ত বস্তু আদিবেগ 0 প্লাস 2 × জি এর মান 9.8, আর হাইট ছিল হলো তোমার কত মিটার? 50 মিটার। কী বলো, হাইট হলো 50 মিটার। তাহলে এটা যদি 50 মিটার হয় তাহলে এটা 980 ভি স্কোয়ারের ভ্যালু। তাহলে আমরা বলছিল যে গতিশক্তি কত হবে? গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে আমরা হাফ নিলাম, আর এম এর ভ্যালু কত ছিল? এম ছিল 5 আর ভি স্কোয়ার ছিল 980, এটা হিসাব করে পাবো 2450 জুল। এটা উত্তর হবে হলো 2450, তাহলে এটা ঘ নম্বর উত্তর। 32 নম্বরে কি বললো, একক ভরের একটি বস্তুর বেগ 1 একক হলে ওই বস্তুর গতিশক্তির পরিমাণ কত হবে? তাহলে একক ভরের গতিশক্তির সূত্র লিখে ফেলি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। একক ভর হাফ ইন্টু একক ভর অর্থাৎ কি 1 কেজি, তাহলে 1 কেজি, আর ভি কি ছিল? বেগ ছিল 1 একক মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হয়ে যাবে হলো হাফ, তাহলে হাফ একক হয়ে যাবে, তাই না? এটা হাফ একক, তাহলে এটা হবে হলো হাফ একক। এর বলছে 33 নম্বরে কোনো বস্তুকে 20 মিটার 30 মিটার 40 মিটার 50 মিটার উচ্চতায় রাখা হলে কোথায় যান্ত্রিক শক্তি বেশি হবে? আসলে যখন আমরা কোনো উচ্চতায় বস্তুকে রেখে দিই তাহলে এটা যান্ত্রিক শক্তি মূলত কী শক্তি বলতো? যান্ত্রিক শক্তি মূলত বিভব শক্তি, তাই না? তো সেক্ষেত্রে যদি বিভব শক্তি হয়ে থাকে তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটাই যান্ত্রিক শক্তি, তাহলে সেক্ষেত্রে 50 মিটার উচ্চতা হবে উত্তর। নিচে কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়? আমরা স্প্রিং ধ্রুবকটা একটু দেখি। স্প্রিং ধ্রুবক আমরা বলতে পারি এই কে ছিল স্প্রিং ধ্রুবকে কে দ্বারা প্রকাশ করা হয়। তো স্প্রিং ধ্রুবকের কয়েকটা একক নির্ণয় করা যায়, যেমন আমরা স্প্রিং ধ্রুবকের একটা সূত্র ছিল এফ ইকুয়াল টু কে এক্স, এখান থেকে আমরা কের এককটা বের করতে পারি এফ ডিভাইড বাই এক্স। তাহলে এফ এর একক কী ছিল? নিউটন, এক্স এর একক ছিল মিটার, তাহলে এটা নিউটন পার মিটার। তো এটা একটা একক এখানে কিন্তু আছে, স্প্রিং ধ্রুবকের একক এটা কিন্তু আছে। ওকে, এরপরে আরেকটা একক দেখতে পারি আমরা এখান থেকে, এফ ইকুয়াল টু আমরা এম এ বলতে পারি, এম এ ডিভাইড বাই এক্স।
তাহলে এম আর এ ছিল হলো ত্বরণ, তাহলে এম এস ইনভার্স 2। আচ্ছা, এম এর এককটা বসিয়ে দিই, এম এর একক কেজি, আর এর একক ছিল হলো এম এস ইনভার্স 2 ডিভাইডেড বাই এক্স এর একক ছিল মিটার। তাহলে মিটার মিটার কেটে গেলে এটা আসবে হলো কেজি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও কিন্তু এই এককটাও আছে, কেজি পার সেকেন্ড স্কোয়ার এককটাও আছে। আর এটা জুল পার মিটার স্কোয়ার হয় কিনা দেখি। তাহলে এফ ইকুয়াল টু কী ছিল, কে ইকুয়াল টু কী ছিল, এফ ডিভাইড বাই এক্স। তো এটা কাজ করি আমরা, এফ ইকুয়াল টু এম এ ডিভাইড বাই এক্স। তো উপরে আমার প্রয়োজনে আমি উপরে একটা এক্স নিলাম গুণন, আর নিচেও একটা কী দিলাম, এক্স দিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি এম এ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে যদি এটা যদি এরকম হয় তাহলে একটু খেয়াল করো, এম এ এক্স মানে কি জানো, তাই এটা এম জি এর সাথে কম্পেয়ার করলে এটা একটা শক্তি আসলে, তাই এটাকে আমরা শক্তি বলতে পারি, যে কোনো একটা শক্তি হতে পারে, শক্তি ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে শক্তির একক হলো জুল, আর এক্স একক ছিল মিটার স্কোয়ার, তাহলে এটা বলতে পারি জুল পার মিটার স্কোয়ার। তাহলে এই এককটাও আছে, জুল পার। বলছিল যে কোনটি একক নয়, নয় বলেছে, তার মানে একক নয় হচ্ছে হলো কেজি পার সেকেন্ড, তাহলে এটা উত্তর হবে 34 এর ক। 35-এ কি বলছে, কর্মদক্ষতা 100% অধিক হতেই পারে না। হ্যাঁ, এটা আমরা জানি, একটি এককবিহীন রাশি অবশ্যই কর্মদক্ষ একক নেই, হলো অন্তর্মুখী ক্ষমতা ও বহির্মুখী ক্ষমতার অনুপাত। তো আসলে কর্মদক্ষতা ইটা ইকুয়াল কি ছিল, এটা ছিল পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%, এই তো। তাহলে এটা বলছিল এই উপরটাকে বলা হয় বহির্মুখী। বহির্মুখী ক্ষমতা মানে আমি কতটুকু পেলাম, যন্ত্র থেকে কতটুকু ক্ষমতা পেলাম, আর ইনপুটটা হলো কতটুকু তাকে দেওয়া হলো, তাই কি না? তাহলে এটা একটু ভুল হয়ে গেছে, যদি এটা বলতো বহির্মুখী ক্ষমতা এবং অন্তর্মুখী ক্ষমতার অনুপাত তাহলে এই অপশনটা হতো। তাহলে 1 আর 2 হবে উত্তর, তাহলে এটা উত্তর হবে হলো 35-এর ক নাম্বার উত্তর হবে। তাহলে 36-37 নম্বর প্রশ্নটা উদ্দীপক অনুসারে, আমরা একটু উদ্দীপকটা দেখে নিই। 4.9 কিলোওয়াটের একটি মোটর ব্যবহার করে 20 সেকেন্ডে একটি বস্তুকে 40 মিটার উচ্চতায় ওঠাতে 50,000 জুল শক্তির অপচয় হলো। বলছিল বস্তুটার ভর কত, ওকে, বস্তুর ভর বের করতে হবে। তাহলে আমরা শক্তির অপচয়ের সূত্র কিন্তু জানি আমরা, 36 নম্বর যদি করি, শক্তির অপচয় হলো ই প্রাইম। ই প্রাইম হলো আমি কতটুকু শক্তি তাকে দিলাম আর ওখান থেকে আমি কতটুকু শক্তি পেলাম, এটার যে পার্থক্যটুকু, অর্থাৎ প্রদত্ত শক্তি এবং প্রাপ্ত শক্তির যে পার্থক্য, সেটার নামই হলো অপচয়। তো আমরা একটু আউটপুটটা বের করতে চাই, তাহলে আউটপুট আসলে কি হবে, ই ইনপুট মাইনাস ই প্রাইম, ওকে। তো আউটপুটের মধ্যে আমরা কি বলতে পারি, এমজিএইচ, ওকে। তাহলে এই ই ইনপুট মানে কি বলতে পারি আমরা, পি ইনপুট ইনটু টাইম, তাই না? কারণ কি আমরা জানি যে কোনো পি অর্থাৎ হলো ই বাই টি, যে কোনো শক্তিকে সময় দ্বারা ভাগ করলে ক্ষমতা পাওয়া যায়। তো সেক্ষেত্রে ই সমান সমান আমরা কী বলতে পারি, পিটি। তো এই জিনিসটুকু জানি আমরা, তাই এখান থেকে আমরা পিটি এখন মাইনাস ই প্রাইম। তো এখান থেকে আমাদের ইনপুট কত ছিল, ইনপুট ছিল হলো 4.9 কিলোওয়াটে ছিল, তাহলে 4900 ইন্টু টাইম ছিল 20 সেকেন্ড, মাইনাস ই প্রাইমের মান কত ছিল, ই প্রাইম ছিল 50,000, ওকে। এই এখন এখানে ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে একটা মান আসবে, তো লাগবে কি, আমাদের লাগবে হলো এম এর মানটুকু লাগবে, তাহলে জি 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 এইচ দা ভাগ হয়ে যাবে, 9.8 ইন্টু হাইট ছিল হলো 40 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে পাবে হলো 122.45 কেজি। এটাই উত্তর ছিল। 36 নম্বরটা হবে হলো ক নম্বর, 122.45 কেজি। 37 নম্বরটা করছি। এখানে ছিল পি ইনপুটটা ছিল হলো ই ইনপুট ডিভাইড বাই টাইম। তাহলে আমাদের বলছিল প্রদত্ত শক্তিটা কত, তাহলে ই ইনপুটে যাচ্ছিল, এটা ইকুয়াল হচ্ছে হলো পি ইন ইন্টু টাইম। তাহলে পি ইন ছিল কত, পি ইন ছিল আমাদের হলো 4.9 কিলোওয়াট, তাহলে 49, আচ্ছা এটা 4900 ইন্টু টাইম ছিল 20 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 98,000 ওয়াট, সরি এটা জুল। কর্মদক্ষতার সূত্র আমরা জানি, কর্মদক্ষতার সূত্র ইটা ইকুয়াল কী ছিল, কর্মদক্ষতার সূত্র ছিল ই আউটপুট ডিভাইডেড বাই ই ইনপুট ইন্টু 100%, এই তো। তাহলে আউটপুটে কী ছিল, আমাদের আউটপুটে ছিল হলো
এখান থেকে আউটপুট ছিল mgh, এম এর মানও জানি, জি এর মানও জানি, হাইটও জানি, আর ইনপুট কিন্তু বের করে রাখছি এখানটায় 98,000 ইন্টু 100%। এটা করে দেখো, এটার মান আসবে হলো 48.98%। তার মানে এটা সঠিক। তার মানে এই প্রশ্নটার 1 নম্বরটা সঠিক, 2 নম্বরটা সঠিক। বলছিল কাজ করার হার হলো 2400 ওয়াট। কাজ করার হারকে কিন্তু কি বলে আসলে? ক্ষমতা। তো ক্ষমতা ছিল কত? এটার ছিল হলো 4.9 ওয়াট, কিলোওয়াট সরি। তাহলে এটা হবে 4900 ওয়াট হবে, তাহলে কাজ করার হার হবে 4900 ওয়াট, এটাই তো। তাহলে এটা দেওয়া আছে, তার মানে 1 আর 2 উত্তর হবে। ওকে, 1 এবং 2। 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুর যে তলে যেতে তার ঘর্ষণ বলের মান 2 নিউটন। 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে? তো 10 সেকেন্ড পরে বেগ বের করতে গেলে আমরা কি করি? একটু কার্যকর বলটা আগে বের করে নিই। কার্যকর বল ছিল প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল ছিল, তাই কি না? প্রযুক্ত বলতে ঘর্ষণ বল। তাহলে এখানে কার্যকর বল বের করতে গেলে বেগ বের করতে গেলে আমাদের ত্বরণ লাগবে। তাহলে এই কার্যকর বলের মধ্যে কি আছে? ত্বরণ আছে। আমরা কি তাহলে বলতে পারবো? এম এ সমান এফ মাইনাস এফ কে, তাই কি না? তাহলে এখান থেকে এর মানটা যদি জানতে চাই, তাহলে এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তথ্যগুলো দেওয়া আছে। এফ এর মান কত ছিল? দেখো 22 নিউটন বল প্রয়োগ করা হলো, এটা তাহলে প্রযুক্ত বল হলো 22 নিউটন। তাহলে 22 নিউটন। আর ওই রাস্তার ঘর্ষণ বলের মান কত ছিল? 2 ডিভাইড বাই এম কত ছিল? বস্তুর ভর ছিল হলো 10 কেজি, পাচ্ছে হলো 2 ms ইনভার্স 2। তাহলে বেগ ভি ইকুয়ালটা আমরা কি বলতে পারি? ইউ প্লাস এটি। তাহলে ইউর মান কি ছিল? ইউ ছিল হলো আদিবেগ 0 স্থির বস্তুর মধ্যে। তাহলে ত্বরণের মান পেয়ে গেলাম 2, আর টাইম কত ছিল? 10 সেকেন্ড, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমরা খ নাম্বার উত্তর। 39 নম্বরটা দেখো কি বললো? সময়ের সাথে বস্তুর গতিশক্তি হ্রাস পায় কিনা এই ঘটনার ক্ষেত্রে? যেহেতু বেগ বাড়ছে, ত্বরণ আছে যেহেতু, তাহলে অবশ্যই বেগ বাড়ছে, বেগ বাড়লে কিন্তু গতিশক্তিও বৃদ্ধি পাবে। তাই 1 নম্বর অপশনটা হচ্ছে না। প্রথম 5 সেকেন্ড হতে কিন্তু তো পরবর্তী 5 সেকেন্ড হতে কিন্তু সমান, এটা কখনোই হতে পারে না। কারণ প্রথম 5 সেকেন্ডে যেহেতু ত্বরণ আছে, বেগ বৃদ্ধি যা পাবো, পরবর্তী 5 সেকেন্ডে কিন্তু বেগ বৃদ্ধিটা সেটা পাবো না। সুতরাং দূরত্বের মান ভিন্ন হবে। বস্তুর উপর কার্যকর বল 24 নিউটন কিনা? দেখো এখানে প্রযুক্ত বল ছিল 22 নিউটন, তাহলে কার্যকর বল তো অবশ্যই 24 নিউটন হতেই পারে না। ওকে, কার্যকর বল আর কিছুটা কমে যাবে, কারণ ঘর্ষণ ছিল এখানে। কার্যকর বল হবে হলো তোমার প্রযুক্ত করছে 22 নিউটন, তার থেকে 2 নিউটন ঘর্ষণ বল বাদ দাও, তাহলে 20 নিউটন হবে। ওকে, তাহলে এটা ভুল আছে। বলের ঘাত বস্তুর শেষ ভরবেগের সমান। আচ্ছা, বলের ঘাত এফ টি ইকুয়াল ছিল ডেল পি। ডেল পি কী ছিল? মূলত ডেল পি ছিল হলো এম ভি মাইনাস এম ইউ, এই না ডেল পি। আচ্ছা, এখন এটাকে আমরা বললাম এফ টি ইকুয়াল ডেল পি, তাহলে আদিবেগ যেহেতু শূন্য, তাহলে আমরা শুধুমাত্র বলতে পারি এম ভি। তাহলে এই কথাটা কি 4 নম্বর অপশনটা বোঝাচ্ছে কিনা একটু দেখো, এই কথাটুকু বোঝাচ্ছে কিনা 4 নম্বর অপশন। কি বলছে? যে বলের ঘাত বস্তুর শেষ ভরবেগের সমান। হ্যাঁ, তাই হচ্ছে। বলের ঘাত এফ টিটা হচ্ছে হলো শেষ ভরবেগ এম ভি এর সমান। 40 নম্বরে কি বললো? পরন্ত অবস্থায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে? দেখো এই প্রশ্নটা আসলে এরকম ছিল উদ্দীপকটা, যে একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে এভাবে, এই বস্তুর নিচে এসে পড়ছে এরকম ভূমিতে আর কি। তো এখানে বলছিল যে এইটুকু দেওয়া ছিল হলো H1, একটা পয়েন্ট কথা বলছে, আর এতটুকু উচ্চতা এখান থেকে দেওয়া ছিল হলো H2, এটা ছিল প্রশ্ন। বলছিল যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। তাহলে এইটুকু টোটালটা মিলে দেওয়া ছিল H, এরকম দেওয়া ছিল H। তো এটা আসলে উদ্দীপকটা আর কি, উদ্দীপকটা এখানে ভুলে ওঠেনি আর কি। তো এখন এটাতে সবাইকে অটো মার্কস দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কি হয়েছে যে H1 H2 আর টোটাল উচ্চতা ছিল H। বলছিল ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তুটা বিভব শক্তি গতিশক্তি 3 গুণ হবে। তাহলে আমরা একটা কাজ করি, তো যেহেতু আমরা জানি না ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, তাই আমরা কি ধরে নিই? ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়? x উচ্চতায়, এই পয়েন্টটাতে, এই যে x, ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় এতটুকু। তাহলে এটা কি হবে? এটা হবে হলো h মাইনাস এক্স। আচ্ছা, এইচ মাইনাস এক্সটাকে আমি আরেকটা কীভাবে বলতে পারি? এইচ এর মান কিন্তু কি জানি তো আমরা, H1 প্লাস H2 মাইনাস এক্স বলতে পারি, তাই কি না? গতিশক্তি লিখলাম ইকে, কি হবে? বিভব শক্তি 3 গুণ হবে। তাহলে ইপি, এটা গতিশক্তিটা বিভব শক্তি 3 গুণ হবে। গতিশক্তির সূত্র কি ছিল? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তি ছিল হলো এম জি এইচ ইন্টু 3।
তাহলে আমি এখানে এমটা কেটে দিলাম, এই হাফটা এপাশে গুণ করে দিলাম, এখানে ভি স্কোয়ার ছিল, তো ভি স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা, ইউ স্কোয়ার প্লাস 2gh। দেখো এই এইচ এর মান কিন্তু মূলত এইচ এর মানটা ছিল হলো এইচ মাইনাস এক্স, কারণ গতিশক্তির জন্য যে দূরত্ব অতিক্রম করে আসছে সেটার কারণে উচ্চতাটা হয়। আর জি কি ছিল, এখানে জি তো ছিল, এখানে জি, আর এখানে ছিল হলো তোমার এইচ কি ছিল, এখানে এইচ ছিল হলো বিভব শক্তির জন্য এক্স, তাই কি না, ইন্টু 3, এই 2টা এর পাশে গুণ করে দিই, 2 ইন্টু 2 হয়ে গেছে এখানে। ওকে, তাহলে এখানে আদিবেগ তো 0 ছিল, তাহলে আমরা বলতে পারি 2gh মাইনাস এক্স ইকুয়াল এখানে 6gx, তাই কি না। তাহলে দেখো এখানে জি আর জিটা কেটে দিতে পারি, আর এখানে 2 একে 2, 3 দুগুণে 6, 3x বলতে পারি। ওকে, তাহলে আমরা বলতে পারি 3x ইকুয়াল h মাইনাস এক্স। তারপরে এখন কি করতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 3x প্লাস x ইকুয়াল h, তাই কি না। তাহলে এটা বলতে পারি 4x ইকুয়াল h। h কি ছিল আসলে, h ছিল হলো h1 প্লাস h2 নাকি। আচ্ছা, তাহলে x আমরা বলতে পারি কি, তাহলে h1 প্লাস h2 ডিভাইডেড বাই 4, এটা ছিল অপশনে। ওকে, তো এটা ছিল ঘ নম্বর উত্তর। 41 কি ছিল, বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে সম্পর্কগুলো কি। ভি সমানুপাতিক টি পেতাম, সেখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে v1 ভাগ v2 ইকুয়াল টু t1 ডিভাইডেড বাই t2, এখান থেকে লিখতে পারি। তারপর আমরা পেতাম ভি সমানুপাতিক রুট ওভার এস, তাই কি না, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as থেকে, বা এখানে আমরা এস এর পরিবর্তে আমরা এখানে এইচ বলতে পারি যেহেতু পরন্ত বস্তুর ব্যাপার। তাহলে এখান থেকে আমরা বলতে পারতাম v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল রুট ওভার h1 ডিভাইড বাই রুট ওভার h2। ওকে, এরপরে একটা ছিল ভি এর সাথে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার থেকে ছিল, সেটাতে আমরা কি লিখতে পারতাম, তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক না। তাহলে আমরা বলতে পারতাম যে h1 ডিভাইড বাই h2 ইকুয়াল t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 স্কোয়ার। তো এরকম সম্পর্কগুলো ছিল, এখানে কিন্তু এটা স্কোয়ার হবে আর কি, প্রশ্ন পরে ঠিক করে দেওয়া হয়েছিল স্কোয়ার। এক নম্বরটা ছিল, এক নম্বর অপশনটা ছিল, এক নম্বর অপশনটা হচ্ছে, আর 3 নম্বরটা হচ্ছে, তাহলে 1 আর এই 3 নম্বর অপশনটা হচ্ছে, তার মানে এটা উত্তর হচ্ছে হলো 1, 3। এরপরে কি বলছে, পদার্থের অবিভাজ্য এককের নাম দেন কে, ডেমোক্রিটাস, তাই কি না, সর্বপ্রথম তিনি নাম দিয়েছিলেন। ওকে, বর্তমানে বাদ্যযন্ত্র সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে সেটি কোন বিজ্ঞানীর আবিষ্কার, এটা পিথাগোরাস, তাই কি না। এটা দেখে নিয়ে প্রথম অধ্যায় থেকে সব আলোচনা করা আছে এগুলো। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন বিজ্ঞানী অরস্টেড, ঠিক আছে। নিচের কোনটি মৌলিক রাশি নয়, আমরা 7টা যে মৌলিক রাশি পড়ছি তার মধ্যে কোন রাশিটা এখানে মৌলিক নয়, দীপন ক্ষমতা, ঠিক না, দীপন ক্ষমতাটা শুধু জয়ী রাশি, বাকি সবগুলো মৌলিক। 46 কি বললো, 54 কিলোমিটার পার বেগে চলন্ত গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 ms ইনভার্সড ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির আদিবেগ 15 মিটার পার সেকেন্ড। আদিবেগ ইউ ছিল হলো 54 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা হবে হলো 54 ডিভাইড বাই 3.6 মিটার পার সেকেন্ড, তাহলে এটা আসছে হলো 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা মিটার পার সেকেন্ড হবে আর কি। হ্যাঁ, তাহলে 1 নম্বর অপশনটা হচ্ছে শেষ বেগ 35 মিটার পার সেকেন্ড। তাহলে আমি একটু শেষ বেগটা বের করি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে ইউ ছিল 15 আর এ ছিল 4 আর টি ছিল 5, তাহলে এটা হচ্ছিল 35 মিটার পার সেকেন্ড। তো 2 নম্বর অপশনটা হচ্ছে, 1ও হচ্ছে 2ও হচ্ছে। 3 নম্বর বলছে অতিক্রম দূরত্ব 125 মিটার 5 সেকেন্ড যাবো, তাহলে এস ইকুয়াল কি জানি আমরা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ ছিল 15 ইন্টু 5 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 5 স্কোয়ার, তাহলে টোটালটা হচ্ছে হলো 125 মিটার। তোমার এটা 3টা অপশনই হচ্ছে 1, 2, 3। ওকে, তা বলছে স্থির সরল দোলকের বল অবশ্যই সাম্যবল ছাড়া তো সে ঝুলে থাকবে না, যে কোনো একদিকে তার ছিঁড়ে যদি নিচের দিকে পড়ে যায় সেটা অসমবল হয়ে যাবে। সমান ভরে দুটি বস্তুর প্রথমটির ভরবেগ দ্বিতীয়টির 5 গুণ হলে বেগের অনুপাত কত হবে। সমান ভরে দুটি বস্তুর, তো দুটো ভরবেগ হলো এরকম, প্রথমটার ভরবেগটা দ্বিতীয়টার ভরবেগের 5 গুণ,
তা প্রথমটা ভরবেগের মধ্যে কি হবে, তাহলে এম ভি ওয়ান, আর এটাতে হবে হলো এম ভি টু ইন্টু 5, তাই কি না? কারণ যেহেতু দুটোরই কি বলছে, এটা 48-এর জন্য আর কি, তো দুটোরই বলছিল ভর সমান, তাহলে এম আর এম কেটে দাও, তাহলে এটা কী হচ্ছে দেখো, তাহলে ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকুয়াল 5 ডিভাইড বাই 1 লিখি আমরা। তাহলে এখন আমাদের কী বলছিল যে বেগের অনুপাত কত, তাহলে ভি ওয়ান ইস টু ভি টু ইকুয়াল 5:1। ওকে, এটা ছিল হলো, তাহলে 5:1 আছে হলো গ নাম্বার। আরেকটা উদ্দীপক দেখো, উদ্দীপক 49-50 নম্বর প্রশ্নের উত্তর। 5 কেজি ভর একটি বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড বেগে 20 গ্রাম ভর একটি গুলি 0.1 সেকেন্ড ধরে ছোড়া হলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত ছিল? তো আমরা আগেও করছি, ক্যাপিটাল লেটার এম ক্যাপিটাল লেটার ভি ইজ ইকুয়াল স্মল লেটার এম স্মল লেটার ভি। পশ্চাৎ বেগ বের করতে বলছিল বন্দুকের, তাহলে ভি এর মান চাচ্ছে, ক্যাপিটাল লেটার ভি যাচ্ছে মাইনাস এম ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার এম। ওকে, তো মাইনাস এম কত ছিল, গুলির ভর ছিল হলো 20 গ্রাম ইকুয়াল টু 0.02 কেজি, গুলির বেগ ছিল হলো 500 মিটার/সেকেন্ড, আর বন্দুকের ভর ছিল হলো 5 কেজি। ওকে, তো এখান থেকে আসবে হলো -2 ms ইনভার্স 1। যেহেতু পশ্চাৎ বেগ বলছে তাই আমরা উত্তর দেব কোনটাকে, অবশ্যই শুধু 2, পশ্চাৎ বেগ বলে দিচ্ছে এখানে। এবার কি বলছে, উক্ত ঘটনায় গুলির বলের ঘাত 10 নিউটন সেকেন্ড কিনা। তো বলের ঘাত মানে কি, বলের ঘাত মানে হলো এফটি, এফটি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, ডেল পি। তাহলে ডেল পি মানে কি, এম ভি মাইনাস এম ইউ। গুলির ভর ছিল 0.02, আর গুলির শেষ বেগ ছিল কত, গুলির শেষ বেগ হলো 500 মিটার/সেকেন্ড, আর গুলির আদি বেগ ছিল 10। ওকে, তাহলে 10 নিউটন সেকেন্ড, তাহলে এটা আরেক নম্বর অপশনটা সঠিক। বন্দুকের আদি ভরবেগ গুলির শেষ ভরবেগ সমান সমান কিনা। তো বন্দুকের আদি ভরবেগটা একটু দেখি, বন্দুকের আদি ভরবেগ হলো এম ইউ, তো এইটার মান কত ছিল, বন্দুকের ভর ছিল হলো 5 কেজি ইন্টু বন্দুকের আদি বেগ ছিল 0, তো এটা হয়ে যাচ্ছে 0। এবার বলছিল গুলির শেষ ভরবেগ, তা গুলির শেষ ভরবেগ যদি আমি বলি এম ভি, তা গুলির ভর ছিল কত 0.02, আর গুলির শেষ বেগ ছিল কত 500, তাই না? তো এটা হচ্ছে হলো 10, তার মানে গুলির বন্দুকের আদি ভরবেগ গুলির শেষ ভরবেগের সমান হবে না। তারপরে বলছিল কি, গুলির ওপর বন্দুকের ক্রিয়া বল 100 নিউটন, গুলির ওপর বন্দুকের ক্রিয়া বল, তাহলে ক্রিয়া বল এফ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, এম এ, যেহেতু গুলির ওপর বল তাহলে গুলির ভর ছিল 0.02, তাই কি না, 0.02, আর এ ছিল হলো ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.02 ইন্টু ভি এর ভ্যালু ছিল হলো, যেহেতু গুলির ক্ষেত্রে 500 মাইনাস ইউ ছিল 0, আর কত সময় ধরে এই গুলিটা ছোড়া হয়েছে 0.1 সেকেন্ড। তো একটু ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে হলো 100 নিউটন। ওকে, তার মানে এটা হচ্ছে হলো 3 নম্বর অপশনটা সঠিক, তাহলে 1 এবং 3। তো এই হলো তোমাদের তৃতীয় মডেল টেস্টের সমাধান ক্লাস। তো পরবর্তী ভিডিওতে আমরা চতুর্থ মডেল টেস্টের সমাধান ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।